যখন শুরু করেছি তখন বলেছিলাম যে আধুনিকতা, কাকে আমরা আধুনিকতা বলবো, তাই না? এবং সেখানে আমরা সংজ্ঞা পেয়েছি। সংজ্ঞা কার থেকে পেয়েছি? প্রথম পেয়েছিলাম রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে বাঁক নির্দেশক। তারপরে আধুনিক কবিতার যিনি প্রথম সংকলন করেছিলেন, কে করেছিলেন? আবু সৈয়দ আইয়ুব। তাঁর সংকলন থেকে আমরা পেয়েছি যে দুটো কথা পেয়েছি। কি বলো? মহাযুদ্ধ পরবর্তী আর ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত। তারপরে পেলাম কি, বুদ্ধদেব বসু তিনি কি বলছেন, তিনি যে সংজ্ঞাটা দিচ্ছেন সেখানে আধুনিক কবিতার জায়গাটা আরও বড় হয়ে গেল। সেখানে প্রতিবাদের কবিতা থেকে শুরু করে আধুনিক কবিতার যতগুলো বৈশিষ্ট্য আমরা পাই সব এসে হাজির হয়ে গেল। ওই বিদ্রোহের কবিতা, প্রতিবাদের কবিতা, তার সঙ্গে একদম সেই বিষণ্ণতার কবিতাও পর্যন্ত এই জায়গাটা আমরা এলাম। এবার দেখো, ঠিক এই পটভূমিতে তোমাকে মনে রাখতে হবে যে বিংশ শতাব্দীর পরপরই আমাদের অনেকগুলো ঘটনা ঘটে গেছে। সেই ঘটনায় মধ্যে আমরা স্মরণ করেছি প্রথম বিশ্বযুদ্ধকে, আমরা স্মরণ করেছি রুশ বিপ্লব, 1917-এর রুশ বিপ্লবকে, আমরা মনে রাখছি 1919-এর ওই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তাহলে এই যে এত আলোড়ন, এই আলোড়নটার ফলে কবির চিত্তের কি আলোড়ন ঘটবে না? সেটাও ঘটেছে। সুতরাং সেই আগের একটা সূত্র ধরে যদি কবিতা লেখা হয় তাহলে সেই কবিতা তো কেউ পড়বে না। কারণ মনে রাখবে, কবি কাছে সমকালীন যে মানুষের বৃহত্তর আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ধরা পড়ে। অর্থাৎ ব্রিটিশ অধীনস্থ ভারত থেকে ভারতের মুক্তি। এই যে চারিদিকে অত্যাচার শোষণ চলছে, শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে উপনিবেশিক শাসন ব্যবস্থার ফলে, সেখান থেকেও মুক্তি। তাহলে এইগুলো সব এক কাছে হচ্ছে এবং এখান থেকে জন্ম দিচ্ছে আধুনিক কবিতা, এবং সেই কবিতার দিক বদল হচ্ছে। আমি বলেছি যে দেখো, বাংলা কবিতায় শুধু বঙ্গ আর শুধু ভারতবর্ষ আর পটভূমি নয়, পটভূমি হয়ে যাচ্ছে গোটা বিশ্ব। সেদিক থেকে কবিরা কবিতায় যে উপমা ব্যবহার করছেন, সেই উপমাগুলো হয়ে যাচ্ছে কি বিশ্বব্যাপী উপমা, তাই না? যার সূত্রপাত নজরুল করেছিলেন, সেখানে তিনি ভারতীয় যে পুরাণ থেকে উপমা আনছেন, তার সঙ্গে সঙ্গে আনছেন গ্রিক সাহিত্য থেকে, পারস্য থেকে আনছেন, এইগুলো তুরস্ক থেকে আনছেন। এইগুলো কবিতার একটা দিক বদল ঘটিয়ে ফেলছে। এবার আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে পৃথিবীতে 4 জন ব্যক্তিকে আমরা নেব। লেখো, পৃথিবীর অন্যতম 4 ব্যক্তিত্ব, পৃথিবীর লেখো, ওইটা লেখো, পৃথিবীর অন্যতম 4 ব্যক্তিত্ব যারা আধুনিক কবিতার দিক বলয়, দয়হস্যই গহসন্ত ব ল অন্ত্যেষ্টইকার র, দিক বলয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দিক বলয় না পারলে পরিবর্তন লেখো, পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারা হলেন প্রথম 1 দিয়ে লেখো, হেডিং করো চার্লস ডারউইন, হেডিং করো চার্লস ডারউইন। মনে রাখবে, ডারউইনের ক্ষেত্রটা কিন্তু বিজ্ঞান। এবার আমাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা সাহিত্যে কেন তাকে আনছি? তার জন্য আমাদের ডারউইনের তত্ত্বটাকে জানতে হবে। লেখো, 1859 খ্রিস্টাব্দে
চার্লস ডারউইন 1859 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন সিঙ্গেল কোট করে লেখো, বাংলায় উচ্চারণ করে লিখবে, দি অরিজিন অফ দয়হস্যই, বাংলায় উচ্চারণ করে লেখো, দি অরিজিন ও রয়হস্যই বর্গীজ হস্যই দন্তের ন, অরিজিন অফ স্পিসিস দন্তেশ্বয় পয়ে হস্যই দন্তেশ্বয় হস্যই দন্তেশ্বয়, স্পিসিস এটাকে কোটেশনে রাখো। গ্রন্থের মধ্যে মানুষের বিবর্তনবাদের যে ব্যাখ্যা দিলেন, বিবর্তনবাদের যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যায় এটা ধরা পড়ল যে ঈশ্বর মানুষ সৃষ্টি করেননি, ঈশ্বর মানুষ সৃষ্টি করেননি, থলথলে জেলি জাতীয় পদার্থ থেকে, থলথলে জেলি জাতীয় পদার্থ থেকে ক্রমবিবর্তনের পথে আজকের মানুষের পরিণতি, একটু শুনে নাও, এটা থেকে আমরা কি বুঝতে পারছি, বাংলা কবিতায় কি প্রভাব ফেলছে এটা, যে এতদিন পর্যন্ত মানে ধরো রবীন্দ্রনাথে আমরা দেখিয়েছিলাম ত্রিভুজে ঈশ্বর শব্দটা দেখিয়েছিলাম না, কিন্তু নজরুল বা এই প্রাক্কল্লোলের কবিদের ক্ষেত্রে ওই তিনটে ভুজের একটা ভুজ কি হলো, আউট হয়ে গেল, সেইটাই ছিল ঈশ্বর। তাহলে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে যে সন্দেহ, সেই সন্দেহটা কে তৈরি করেছিলেন? চার্লস ডারউইন। যে তোমরা যাকে ঈশ্বর বলে মনে করছো এ আসলে ঈশ্বর নয়, এটা আমাদের একটা কল্পিত। কিন্তু বিজ্ঞান বলছে যে ক্রমবিবর্তনের পথে এটা এসেছে, এমনি বসো তুমি, ক্রমবিবর্তনের পথে এই মানুষের জন্ম হয়েছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো নজরুল কেন বলবেন না যে আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দেবো পদচিহ্ন। এইখান থেকে উৎসটা উঠে আসছে। আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে। নেক্সট, এবার 2 নম্বরে লেখো আর একজন ব্যক্তিত্ব, লেখো টি.এস. এলিয়ট। টি.এস. বাংলায় উচ্চারণ করে লেখো, টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট, দেখো এই লোকটা কি করেছিলেন বলো তো? হ্যাঁ, তাহলে লিখে ফেলো। তার লেখা গ্রন্থ মানে কাব্যগ্রন্থ, তার লেখা কাব্যগ্রন্থ 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো। 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো। তার লেখা কাব্যগ্রন্থের নাম কি? দ্য ওয়েস্টল্যান্ড। বাংলায় উচ্চারণ করে লেখো, নাহলে বানান ভুল হবে। দি ওয়েস্ট ল্যান্ড। ওয়েস্টল্যান্ড, ওয়েস্ট লিখবে, ল্যান্ডটাকে আলাদা লিখবে, যার বাংলা অর্থ হচ্ছে নষ্ট পোড়ো জমি। এ কথাটা আগেও আমরা বলেছি। কেন পৃথিবী নষ্ট পোড়ো জমি? কারণ প্রথম বিশ্বযুদ্ধ গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে এখানে আর নতুন করে রোমান্টিকতার ফসল ফলবে না। আমি বলেছিলাম এটা নেটে পাবে, এর বাংলা অনুবাদও আছে, এগুলো পারলে একবার পড়ে নেবে যে কোন সূত্রে তিনি এটা বলছেন। তাহলে দেখো আমাদের বাঙালি যে সমস্ত কবিরা তখন
তখনও পর্যন্ত রবীন্দ্রনাথের পথ ধরে ঈশ্বরীয় অনুভূতি বা সেই পারলৌকিক জগতে স্বর্গে সুখ ভোগ করবে বলে কবিতা লিখছেন বা সেই লক্ষ্যে কবিতা লিখছেন, তাদেরকে একটা আঘাত হানলো কি, যে না, গোটা পৃথিবীটা দেখো বদলে গেছে। ভেবে দেখো, একজন কবি গোটা পৃথিবীর মানুষকে পরিবর্তন ঘটাচ্ছে। ঠিক আগে যার কথা বললাম, ডারউইন, এমন একটা মানুষ, বিজ্ঞানের ক্ষেত্রে কথাবার্তা বলেছেন, কিন্তু সাহিত্য, দর্শন, তার সঙ্গে রাষ্ট্রবাদী নেতারা পর্যন্ত তাকে অনুসরণ করছে। এবং ডারউইন সম্পর্কে আজকে যাই বলানো হোক না কেন, ডারউইনের কোনো পরিবর্তন হবে না আগামীতেও। হ্যাঁ, প্রশ্ন উঠেছে, কিন্তু ডারউইনের বক্তব্য এখন থেকেই গেছে এবং আগামীতে থেকেই যাবে। তার যে বিবর্তনের যে চিত্র বা পরিবর্তনের যে চিত্র, সেটা। তাহলে আমরা টি.এস. এলিয়টের কথাটা পেলাম, যে তার একটা কাব্য, তখন কেন, এটা আমি আগেও বলেছিলাম, যে কল্লোলের কবিরা বেশিরভাগ ছিল ইংরেজি সাহিত্যের ছাত্র, পরবর্তীকালে তারা অধ্যাপক হয়েছেন। কেউ ইংরেজি সাহিত্য পড়ার সুবাদে তাদের হাতের কাছে দ্য ওয়েস্টল্যান্ড এসেছে, সেটা তো আর ঈশ্বরগুপ্তের সময় ছিল না, যার ফলে তারা পাশ্চাত্য বা বিদেশি কবিদের দ্বারা প্রভাবিত হয়েছে। ঠিক আছে, নেক্সট লেখক, আর একজনের নাম লিখব, লেখক কার্ল মার্কস। আমরা আগে বলেছি, কিন্তু আলাদা করে এদের আবার জানছি আমরা। কার্ল মার্কস, এখান থেকে 2 নম্বরের প্রশ্নও হতে পারে। লেখো 1848 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে লেখো এঙ্গেলসকে নিয়ে, 2 বন্ধু ছিলেন, মার্কস এবং এঙ্গেলস, এ ওয়াইগা একার ল দন্তেশ্ব -এর, এঙ্গেলসকে নিয়ে -কে দাও, এঙ্গেলসকে নিয়ে প্রকাশ করলেন মার্কস। এই মার্কস প্রকাশ করলেন, কি প্রকাশ করেছিলেন বলেছিলাম, মনে আছে? কমিউনিস্ট ম্যানিফেস্টো। লেখো কমিউনিস্ট ম্যানিফেস্টো, মজে ফেলাকার দন্তেনয় হস্য, ক্ষয়কার দন্তেশয়টয় ওকার, বানানটা একটুকু তারতম্য থাকতে পারে। লেখো এই গ্রন্থনে তারা জানালেন যে কৃষক ও শ্রমিক শ্রেণী, তারা জানালেন যে কৃষক ও শ্রমিক শ্রেণীর সংঘবদ্ধ লড়াইয়ে সাম্রাজ্যবাদের পতন অবশ্যম্ভাবী এবং সাম্যবাদী পারে পৃথিবীতে মানুষের ভেদাভেদ মুছে দিতে। নেক্সট 4 নম্বরে লেখো, পরের আর একজন ব্যক্তিত্ব, লেখো সিগমুন্ড ফ্রয়েড। হরে ফেলা 29 স্পিকারটা। লেখো মনোবিকলন তত্ত্বের, ম দন্তেন্নয়কার বয়স্যই ক ল দন্তেন, মনোবিকলন তত্ত্বের মধ্য দিয়ে, আসলে ইনি ছিলেন যৌন মনস্তত্ত্ববিদ। মনোবিকলন তত্ত্বের মধ্য দিয়ে তিনি মানুষের অবচেতন
মানুষের মনের অচেতন স্তরকে সব ব্যবচ্ছেদের টেবিলে এনে, মানে পোস্টমর্টম টেবিলে, সব ব্যবচ্ছেদের টেবিলে এনে দেখো 3টি স্তরে বা 3টি ভাগে ভাগ করে দেখালেন। ড্যাশ দিয়ে লেখো ঈদ, আইডি বা দীর্ঘই দ, ঈদ, হস্যই দও লিখতে পারো, ঈদ, ইগো কমা দিয়ে, এবং সুপার ইগো দাঁড়িয়ে যুক্তির সাহায্যে দেখালেন মানুষের মনের নিয়ন্ত্রক হলো যৌনতা ও আদিম কামনা বাসনা। লেখো তার এই ভাবনা সাহিত্য জগতে নারীর দেবী আসন টলিয়ে, নারীর দেবী আসন টলিয়ে তাকে মানবীতে পরিণত করল। আমরা আগের দিনে মোহিতলালের কথাটা বলেছিলাম না, তার নারী স্তোত্র কবিতার কথা, যে কেন তিনি নারীকে এই দৃষ্টিভঙ্গিতে দেখছেন। বেশ, দেখো এই যে 4জন ব্যক্তির কথা বললাম, এরা শুধু বাংলা কবিতা নয়, গোটা বিশ্বের বিভিন্ন ভাষার কবিদেরকে খানিকটা নড়িয়ে দিল। স্বাভাবিকভাবেই আমরা বলছি বটে বাংলাতে যে কল্লোল যুগ আমাদের কলকাতার, সেই সময় ঢাকা, এই দুটো শহর নগর কেন্দ্রিক, কিন্তু কবিতার দিকবদল প্রায় সারা বিশ্ব জুড়েই ঘটে গেল। হ্যাঁ, কোনো জায়গায় যেখানে এদের আলো পড়েনি সেখানে নির্দিষ্টভাবেই থেকে গিয়েছিল। তাহলে এইটা আমরা পেলাম যে কল্লোল যুগের কবিদের মানসিক প্রেক্ষাপট যে রচনা হচ্ছে তার পূর্বসূরি হিসাবে আমাদের যে 4জন কবির আমরা কথা বলেছি, কে সেই 4জন কবি? মোহিতলাল মজুমদার, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং সত্যেন্দ্রনাথ দত্ত। তারা আসলে এই পটভূমিতে একটা নতুনের সূচনা বা নতুনের জয়যাত্রা করলেন। বোঝা গেছে?